বহু ছাত্রছাত্রী তোকে দেখে, ইন্সপায়ার হতে চায়, তোর থেকে পুরো জার্নির কথা শুনতে চায়। টাফ ফেস কি এসছে এই জার্নিতে কখনো, যেখানে তোর নিজের ওপর সেলফ ডাউট তৈরি হয়েছে বা তোর মনে হয়েছে যে মনে হয় হবে না বা হলো না যতবার পড়তাম ততবার একটা করে এক্সট্রা লাইন বা হলো না? প্রতিটা মেডিকেল কলেজে তো 3টে পি, জানিস তো? 3টে পি এর কোন 3টে পি তুই করছিস এখন? আজকে স্বাস্থ্যমন্ত্রী করে দেওয়া হলো তোকে, মুখ্যমন্ত্রী করে দেওয়া হলো, প্রধানমন্ত্রী করে দেওয়া হলো। আজকে আমার সঙ্গে আড্ডা দিতে এসছে কৌস্তব। কৌস্তব এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে এবং এই আড্ডাটা অনেক দিন আগে হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক হয়নি। তো যাই হোক, দেরি করে হলেও হচ্ছে, এটা ভালো ব্যাপার। এবং কৌস্তব রয়েছে এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে মেডিকেল কলেজের স্টুডেন্ট। যদিও মেডিকেল কলেজে পড়ছে, তবু ওকে দেখে এখনও নার্ভাস মনে হচ্ছে। এখনও তুই কি ভাবছিস এই এনসিআরটি এই বছরও নিট দিবি, এরকম একটা কিরকম একটা টেনশন। এখন তো চাপ, ডাক্তার হয়ে গেছিস ভাই, আর কি চাপ? ঠিক আছে, কেমন চলছে জীবন? চলছে বেশ ভালোই। ঠিক আছিস? একদম। তোর গলার এত মানে আওয়াজ কম কেন? মানে এতটা ভয় পাচ্ছিস কেন? তুই নার্ভাস কেন? তুই ভাবছিলিস যে পডকাস্ট এতদিন কেন হচ্ছে না? পডকাস্ট তো হওয়া উচিত, হচ্ছে না। ভাবছিলিস না পডকাস্টটা তো হওয়া দরকার? হ্যাঁ, ভাবছিলাম তো। ভাবছিলিস কেন? মানে পডকাস্ট হলে কি কি লাভ হয়? হয় কি লাভ হয় বল? সেরকম কিছু না। দীপঙ্কর, হেমকান্ত ওরা বলে, অনেক মেসেজ আসে ওদের কাছে, বিভিন্ন মেসেজ, ওদেরকে গাইডেন্স চায়, টিপস চায়। সেই প্রথমে টিপস দেয়, তারপরে আরও কিছু দেয়, সেভাবে আর কি সম্পর্ক এগোতে থাকে। তো তুইও কি সেরকম এক্সপেক্ট? ওইরকম কিছু তুই এত এরকম মানে কি লাজুক, মানে এরকম ভয় টয় পাস সব কিছুতে? হ্যাঁ, লজ্জা তো লাগে। তাই? মানে প্রথম দিকে একদমই বাড়িতে থাকতাম না, তারপরে এখন আস্তে আস্তে। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি সাউথ চব্বিশ পরগনা, আমতলা এরিয়া। আমতলা। সেখান থেকে এখন কলকাতায় থাকিস তুই, হোস্টেলে থাকিস? তো তুই এরকম লাজুক, একটু নার্ভাস, কি করে কলকাতায় কাটাচ্ছিস? কিভাবে? চাপ লাগছে না? চাপ লাগতো, এবার ভেবে নিয়েছিলাম যে এটা কাটাতেই তো হবে, সেইভাবে আস্তে আস্তে কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে? কেউ গাইড করছে তোকে, দাদারা? হ্যাঁ, একদমই, দাদারা তো গাইড করছে। করছে তোকে একটু করছে না, একটু বড় করছে না তোকে? হ্যাঁ, করছে, শেখাচ্ছে যে কলকাতায় কিভাবে হ্যাঁ, চলতে হ্যাঁ, হয়। একদম। হ্যাঁ, কারা গাইড করছে তোর বেস্ট সব দাদারা কারা? অনেক দাদারাই আছে। হুম, অপূর্বদা, দীপদা তো আছে ওখানে। ওরা তো অক্সিওমেরই, হ্যাঁ। সেদিন তোকে একটা, তোর প্রতি একটা বায়াসনেস থাকবে আর কি। তো মেডিকেল কলেজে তো 3টে পি, জানিস তো? 3টে পি এর কোন 3টে পি তুই করছিস এখন? পড়াশোনা, পলিটিক্স তো আছেই। করিস, প্রেমটাই শুধু হলো না আর? তুই যা এমনিতেই লজ্জা পাচ্ছিস, যা তোর তো মনে হচ্ছে যে তোকে এখন ফিজিক্সের এক্ষুনি প্রশ্ন ধরিয়ে দেওয়া হবে। তো যাই হোক, 2025-এ তুই নিট পরীক্ষা যে দিলি এবং এই বছর এত কঠিন প্রশ্ন এসেছিল, মানে যখন পরীক্ষা দিচ্ছিলি সেই সময় তুই কি মনে করছিলিস প্রশ্নটা দেখে, যে কি কি মনে হচ্ছিল? প্রথমে তো পরীক্ষা দিতে বসে তো আমি মানে নর্মালি বায়োলজি দিয়ে শুরু করি, তো বায়োলজি শুরু করেছিলাম। করছিলাম, আমার প্রথম দিকে প্রথমে সহজ কটা কোশ্চেনই ছিল। তো বায়োলজি করতে করতে শেষে দেখলাম যে কিছু লেন্দি কোশ্চেনও আসছে। তো যেরকম আমার প্রি প্ল্যান ছিল যে লেন্দি কোশ্চেন থাকলে সেগুলো জাস্ট দেখবো, তারপর সরিয়ে স্কিপ করে দিয়ে পরেরটা করবো, ওইভাবেই পুরো পেপারটা কমপ্লিট করি। তারপর ফিজিক্সে এসে দেখছি যে পুরোটাই স্কিপ করে দিতে হবে। পুরোটাই স্কিপ করে দিতে হবে, একটা বড় একটা কঠিন এরকম পরপর আসছে। এবার বলছি কী হচ্ছে এটা, তখন দেখছি টাইম বেরিয়ে যাচ্ছে। এদিকে ফিজিক্সের একটাও কোশ্চেন হয়নি, মানে যে টাইমে আমার অর্ধেক ফিজিক্সের পেপার হয়ে যাওয়ার কথা তখন দেখি একটাও কোশ্চেন হয়নি। এবার তখন একটু চাপ লাগা শুরু হলো। তখন ভাবছি কী হবে, তখন বলছি যা হবে হোক, করতে থাকি। তারপরে কিছু কোশ্চেন, আমি 26টা কোশ্চেন ফিজিক্সের অ্যাটেম্প করেছিলাম, তার মধ্যে 24টা ঠিক হয়েছিল। তো ওইভাবে পুরো পেপারটা করি আর কি। তারপর বাকিগুলো চেষ্টাও করিস নি? বাকিগুলো চেষ্টাও করিনি, মানে কঠিন ছিল, বড় ছিল, টাইমও ছিল না। তারপর কেমিস্ট্রিটাও করতে হতো, কেমিস্ট্রিটাও ঠিকঠাক ছিল। তো ওই তো সেইটা, তো একবারও তোর পরীক্ষা দিতে দিতে মনে হয়নি যে এত কঠিন প্রশ্ন মনে হচ্ছে চান্স পাবো না? কি ভাবছিলিস তখন? পরীক্ষা দিতে দিতে আমি ভাবছিলাম, মানে অ্যাকচুয়ালি তার আগে আমি কঠিন পেপারও প্র্যাকটিস করেছিলাম। তো আমার ওই আগের কথাগুলোই মনে পড়ছে, ঠিক আছে এখন মক টেস্টই কোনো একটা দিচ্ছে এরকমই মনে হচ্ছে। ভাবিনি যে চান্স পাবো কি পাবো না, কি হবে কি হবে না, এরকম ভাবিনি, দিচ্ছিলাম আর কি। মানে যা হবে কিচ্ছু ভাবিসনি একদমই? মানে কুল ছিলিস তুই? কুল, একদম কুল। তুই তুই একদম কথা কম বলিস, শান্ত। তো তোকে দেখে বোঝা যাচ্ছে কিন্তু যে তুই একদম কলকাতার ছেলে নো, সেটা তোকে দেখে বোঝা যাচ্ছে। মানে আমি বলছি না যে গ্রামের দিকে যারা থাকে তারা খুব শান্ত হয়, কিন্তু তুই একদম শান্ত একদম। তো যাই হোক, ডাক্তারির মানে ডাক্তারি যে পড়বি বা ডাক্তার হতে চাস, এটা প্রথম কবে মাথায় এলো? প্রথম তো ছোটবেলা থেকে যখন কেউ জিজ্ঞেস করতো যে কি হবি কি, তখন তো তুই
কার্টুনের কথা বলতাম, পাওয়ার রেঞ্জার্স হবে, এইটাই হবে। কি পাওয়ার রেঞ্জার দেখি? এসপিডি? হ্যাঁ তখন দেখতাম, আমরা ভুলে গেছি। করতাম এসপিডি, এমার্জেন্সি, রেড রেঞ্জার, ব্লু হ্যাঁ, রেঞ্জার। হ্যাঁ। তুই কোন রেঞ্জার হতে চাইতিস? রেড? হ্যাঁ ওইরকম কিছু একটা। তারপরে? তারপরে তারপর দেখলাম ডাক্তারিটা ভালো ব্যাপার, মানে মাও বলতো যে ডাক্তার হো বড় হয়ে এরকম। কেন ডাক্তার হলে কি লাভ? ডাক্তার হলে অনেক কিছুই। কিরকম মানে? অনেক পয়সা কামানো যায় অনেকে ভাবে, সেটা তোর কি মনে হয়? সেটাই সেরকম না, মানে অনেক সম্মানটাও একটা ব্যাপার না? বাড়ে সম্মান। হুম, তাই এই যে এত চারদিকে যখন দেখি যে ডাক্তারদের লোকে মারছে পেটাচ্ছে, সেটা তোর কেমন লাগে? খারাপ লাগে। তোর কি মনে হয় যে সেখানে কার ভুল মনে হয় তোর, নাকি কিভাবে এই ব্যাপারটা? তুই ধর আজকে স্বাস্থ্যমন্ত্রী করে দেওয়া হলো তোকে, মুখ্যমন্ত্রী করে দেওয়া হলো, প্রধানমন্ত্রী করে দেওয়া হলো, তো তুই এমন কি করবি যাতে এই ডাক্তারদের ওপর যে মার সেটা আটকানো যেতে পারে, বা কি তুই কি চেঞ্জ করবি? কি কি মনে হয় তোর? তোর কাছে সব পাওয়ার রয়েছে। প্রথম কথা হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে, কারণ ওইটাই মেন। ওটাই মেন, এটা তুই বুঝিস? তার মানে যে ইনফ্রাস্ট্রাকচারটাই মেন। হুম। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আর আমার মনে হয় তাহলে এই অসুবিধাটা হয় না। আর ইনফ্রাস্ট্রাকচার ঠিক করবি, আর কিছু? তারপর সিকিউরিটি বাড়াতে হবে, যাতে ডাক্তারদের সেফটিটা মেনটেন করে। প্রথম সব থেকে বেশি প্রবলেমটাই ইনফ্রাস্ট্রাকচারেই কেটে যাবে, তারপরে এগুলো আলাদা হয়তো আছে। বুঝলাম। তো তুই পরবর্তীকালে কি ডাক্তারিতে থাকতে চাস, নাকি একটু এই অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন বা মন্ত্রিত্ব এরকম কিছু ভাবিস তুই? ওরকম কিছু ভাবিনি আপাতত। ডাক্তার মন্ত্রী হবি, তাতে কি যে তোকে স্বাস্থ্যমন্ত্রী করে দেবে? যারা যে সমস্ত ডাক্তাররা মন্ত্রী হয় বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে স্বাস্থ্য দপ্তর দিয়ে দেওয়া হয়, জানিস কি সেটা তুই? হ্যাঁ, জানিস না? বহু ছাত্রছাত্রী তোকে দেখে, ইন্সপায়ার হতে চায়, তোর থেকে পুরো জার্নির কথা শুনতে চায়। তো তুই তো আমাদের কাছে 11 থেকেই পড়ছিস, তো এই আমাদের ব্যাপারে তোর খোঁজ পাওয়াটা কিভাবে? আমি অ্যাকচুয়ালি ওই যেটা বললাম, যে তারপরে ভাবলাম যে ডাক্তার হতে হবে। তারপরে ক্লাস ওই 9-10-এর দিকে তখন আরো এটা বাড়লো যে হ্যাঁ ডাক্তার হতে হবে, তার জন্য কি করতে হবে দেখতে কিন্তু হবে। তুই কিছু জানিস না তখন। তখন কিছু জানি না। তখন ওই বাবা এদিক সেদিক থেকে খোঁজ নিয়ে এরকম কিছু একটা দেখেছিল যে এরকম 50,000 টাকায় অনলাইনে পড়াবে, সবাই ডাক্তার পড়াবে। তখন থাক আর বুঝে গেছি, আর বেশি নামের মধ্যে ঢুকিস না আর। তারপরে বলে এটার পরে তো মানে অনলাইনে 50। হ্যাঁ, তো এইসব দেখে আর অত টাকা তো হঠাৎ করে অনলাইনে এইভাবে কি পড়বো না পড়বো, তখন ঠিক আছে এখন থাক। তারপর ওই মাধ্যমিকের টাইমে ওই আমি গুগলে সার্চ করা শুরু করি যে কিভাবে কি ডাক্তার হতে হয়। তখন নিট সম্পর্কে জানি না, গুগলে সার্চ করলাম যে কিভাবে ডাক্তার হতে হয়, তখন দেখলাম যে এরকম নিট দিতে হয়। তারপরে ইউটিউবে আস্তে আস্তে ওই ভিডিও দেখা শুরু করি। তারপরে আপনার ওই ভিডিওটা আসে যে পশ্চিমবঙ্গে ডাক্তার হতে গেলে কত কোটি টাকার প্রয়োজন হয় বলে, দুটো হাসির ইমোজি। আচ্ছা, তো অনেক পুরনো ভিডিও। হ্যাঁ একদম ওই টাইম আছে কিনা, যাই হোক। তারপরে ওটা প্রথম দেখলি তুই? হ্যাঁ ওটা প্রথম দেখলাম। তো দেখলাম যে আপনি এরকম এসে বলছেন যে কি হয় এরকম, কিন্তু আমরা পড়াই তখন, তুই জানতিস না না? তখন পড়ান একদমই জানতাম না। দেখলাম যে স্মার্ট বোর্ডে কিছু, স্মার্ট বোর্ডটা আমি অ্যাকচুয়ালি তখন প্রথমবার দেখেছি যে ইউটিউবে একদম স্মার্ট বোর্ডে কিছুটা পড়ানো যায়। তো তারপরে আমরা চ্যানেল খুলে ওই পুরানো ভূতের গল্প সেখান থেকে দেখলি আমি পড়াই। সেখান থেকে দেখলাম যে শেষে আপনি বলছেন যে আমাদের কাছে পড়ানো যায় এরকম ব্যাপার। তা আমি ভাবলাম এত সুন্দরভাবে বলছে স্যারটা, নিশ্চয়ই ভালো পড়াবে। না, আমি তো বলতাম যে না কাউকে না পেলে। হ্যাঁ আপনি এরকম বলতে যে কাউকে যদি না পাস তাহলে আমার কাছে আসিস। তা আমি ভাবলাম যে না, এখানেই প্রথম যাওয়া যাক, দেখা যাক কি হয়। তারপরে ভর্তি হলাম। মা এরকম বলছে যে এরকম হঠাৎ করে দিয়ে দিবি এক জায়গায় এরকম 10,000 টাকা, যে কি হবে। তখন কি আমরা 2 বছরে 10,000 টাকা নিতাম? তখন এখনো কমে গেছে, আর 2 বছরে 9,000 টাকা নিয়ে। তখন কল করে এরকম বারবার জিজ্ঞেস করছি যে কিছু হবে না তো, কিছু হবে না তো, এরকম জিজ্ঞেস করছি। তারপর মা কথা বললো, তারপরে এরকম করে নিলাম। তখন নিয়ে এসে দেখছি জয়দীপ স্যারের মতো একজন ফিজিক্স পড়ান, সমীর স্যারের মতো একজন কেমিস্ট্রি পড়ান। তখন দেখলাম মানে আলাদাই ব্যাপার। তখন মানে তুই শুধু আমাকে দেখে ভর্তি হয়েছিস? আপনাকে দেখে ভর্তি, তখন এই স্যারগুলোর ব্যাপারে জানতামই না। তো ভর্তি হওয়ার পরে দেখলাম সুন্দর ব্যাপার হচ্ছে ঠিকঠাক। তখন ততদিন অবধি ফিজিক্স মানে আমার দাদারা যা বলেছিল যে ফিজিক্স হচ্ছে খুব কঠিন জিনিস, কেউ পারে না, শুধু ওই সাজেস্টিভ কটা কোশ্চেন করে এইচএস পাস করতে হয়। তারপর এখানে এসে জয়দীপ স্যার এমনভাবে পড়ানো শুরু করলো, মানে ফিজিক্স হচ্ছে কি আমার সব থেকে ফেভারিট সাবজেক্ট হয়ে গেছিল। বুঝলাম। তো তারপরে পেলি, এবং তারপরে ফার্স্ট অ্যাটেম্প্ট মানে যে এইচএস এর সাথে দিলি, আমরা এক্সপেক্ট করেছিলাম তুই সে বছরই পেয়ে যাবি। তুই 600-র ওপরও তো তুই পেয়েছিলিস, তো কপাল খারাপ। তো 600-র ওপর নাম্বার পেয়ে যখন তুই দেখলি যে তুই এবছর পাচ্ছিস না এমবিবিএস এ, বিডিএস টিডিএস হয়তো পেতিস, এমবিবিএস তুই কি বিডিএস এ ভর্তি হয়েছিলিস? না হোসনি। তো তুই যখন এমবিবিএস পেলি না, 600-র ওপর নম্বর পেয়েও, তখন কি মানে তোর মানে মানসিক অবস্থাটা কি ছিল? নাকি তুই ভেঙে পড়িসনি অতটা? তখন প্রথমে ওই যে যেদিনকে রেজাল্ট বেরোয় অ্যাকচুয়ালি
আমি রেজাল্ট না খুলে একটা ইউটিউবে ভিডিও এসেছিলো যে এরকম রেজাল্ট এসছে, সেখানে খুলে দেখছি যে লোকে কমেন্টে লিখছে এই এততে এত হাজার র্যাঙ্ক হয়েছে। আমি ভাবছি স্বপ্ন টপ্ন দেখছে, তো ফোনে ব্যাক করে দিয়ে বাথরুম থেকে ঘুরে এসে এবার রেজাল্টটা খুলতে বসেছি। তখন দেখলাম সত্যি আমার 72,000 র্যাঙ্ক দেখাচ্ছে। মানে 600 কত পেয়েছিলিস তুই? 608 608 পে 72,000 র্যাঙ্ক। তো আমি ভাবলাম কি ভুল দেখাচ্ছে, তারপর ওই জেনারেল র্যাঙ্ক দেখাচ্ছে 25,000। আমি ভাবছি কি এটা দিয়ে চান্স পাই লোকে। তো তারপরে আমি মেসেজ করলাম আমাদের, তারপরে দেখলাম যে পুরো অবস্থা খারাপই আছে, যে র্যাঙ্ক সত্যি বেশি। তখন বুঝতে পারছিলাম যে কী করবো, মাও ভেঙে পড়েছে, আমিও ভাবছি কি হবে এবার। কারণ প্রথমবারে আশা ছিল, সেইভাবেই প্রিপারেশান নিচ্ছিলাম একদম 11 থেকে, যে চান্স একবারেই হবে। তো তারপরে বুঝতে পারছিলাম যে কী করবো। তারপরে আপনার সাথে কথা হলো, আপনি ডাকলেন, এইসব হতে হতে তারপর ভাবলাম ঠিক আছে আরেকবার দেওয়া যাক, কোনো কলেজেও ভর্তি হয়। আপনাকে আমার বাবা জিজ্ঞেস করেছিল যে বিডিএসে ভর্তি হলে কি আবার ফেরত আসা যায়। তারপর আমি বললাম না এইসব কিছু করে নাম নেই, একদমই ড্রপ দেওয়া যাক, আর একটা দেখা যাক। 600 পেয়েছি যখন, পরের বার নিশ্চয়ই ভালোই হবে। তো সেখান থেকে এবার একদম 500 কত পেয়েছিস তুই? 58 না 60? 550, হ্যাঁ। তো 550, এবং সেখানে মানে অ্যাকচুয়ালি আগের বারের থেকে 50 নাম্বার কম পেয়েও তুই এবার একদম কলকাতা মেডিকেল কলেজে চলে গেলি। এই বছরটাতে তাহলে তুই দেখ, তোর প্রিপারেশন ছিলই, আমরা গত বছরই ধরেছিলাম তুই চান্স পেয়ে যাবি। তো এ বছরটা তুই তার বাইরেও কি করেছিস, মানে এক্সট্রা কি করেছিস যেটা আগের বছর করিস? এক্সট্রা আগের বছর যেমন তুই একটা কথা একবার আমি মনে আছে তুই ক্লাসে এসে বলেছিলিস, কোথায় একটা শুনছিলাম, তুই বলছিলিস যে আগের বছর যেগুলো আপনি বলেছিলেন সেগুলো সবটা শুনিনি, এবছর বাকিটা শুনেছি। একদম আগের বছর যেমন বলতেন যে এমসিকিউ, ফিজিক্সের কথা বলি, এমসিকিউ একদম ধরে ধরে প্রতিটা চ্যাপ্টার করতে হবে। কিংবা স্যার জয়দীপ স্যার বলেছিলেন যে আমাদের ব্যাচে স্বপ্নের সন্ধানে, যে তোরা ফিনিক্সের ক্লাসগুলো দেখ, যদি ক্লাসগুলো না করতে পারিস পিডিএফগুলো দেখ, কারণ তো অনেক এক্সট্রা জিনিস আছে, এবার সেগুলো আমি করেই। তো এই সমস্ত কিছু ব্যাপার তো আমি ওই শেষে ড্রপ ইয়ারেও তো ওইগুলোই করতাম, যে ফিজিক্সের ক্লাসগুলো পুরো করেছিলাম। তারপরে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করি, মানে প্রতিটা চ্যাপ্টার ধরে। প্রথমে ওই 11-12 আমি ওই ডিসি পান্ডে প্র্যাকটিস করিনি অ্যাকচুয়ালি, মানে অন্যান্য ছোটোখাটো বই প্র্যাকটিস করতাম, ওই ক্লাসই করতাম। তো তারপরে আমি ওই মানে 11-12 তুই একটু ফাঁকি মেরেছিলি? হ্যাঁ ফাঁকি, মানে 11 দিকে ওই ভর্তি হয়েছিলাম, তারপরে এদিক হচ্ছে সেদিক করতে করতে ভালো করে পড়া হয়নি অ্যাকচুয়ালি। 11টা পুরোই ওয়েস্ট ছিল। কি এদিক ওদিকটা কি করতিস? ঘুরে বেড়াতাম, পড়তাম না ওই আর কি। তারপরে 12-এ একটু সিরিয়াস হয়েছিল? 12-এ সিরিয়াস হয়েছিলাম, তারপরে 12-এ শেষের দিকে। তারপর 12-এ অ্যাকচুয়ালি আমার মানে এইচএসের 15 দিন আগে আমার ঠাম্মা মারা গেছিল। তো সেইখানে একটা ব্যাপার, যে ঠাম্মা খুব চাইতো যে আমি কি একটা বড় জায়গায় যাবো, দেখে যাবো। তো হঠাৎ করে এটা একটা খারাপ ব্যাপার ছিল। তারপর ভেবেছিলাম যে হতেই হবে। তারপর ওই শেষে আমি একদম খুব ভালো করে পড়েছিলাম। আপনি বলেছিলেন যে প্রতিদিন মক টেস্ট দিতে, ওটাতে ইমপ্রুভ হয়েছিল, খুবই ইমপ্রুভ হয়েছিল। যে মানে ওই ভয়টা চলে গেছিলো, একসাথে বসার অ্যাবিলিটিও এসে গেছিলো। তো তার জন্যই তারপরে ড্রপ ইয়ারেতে ওই যেটা বলছিলাম, যে এমসিকিউ ধরে ধরে একদম প্রতিটা চ্যাপ্টারে প্র্যাকটিস করতাম। এনসিআরটিটা খুঁটিয়ে একদম খুঁটিয়ে পড়ি, মানে যতবার পড়তাম ততবার একটা করে এক্সট্রা লাইন বেরোতো, আর প্রতিটা একদম করে আমি বারবার নিজে থেকে একটা বানাতাম, মানে ওই কি বলে ওটাকে, শর্ট নোট টাইপের বানাতাম, যেটা নিজে থেকে যে কীভাবে কী করা যায়। অনেক বারবার পড়েছি আমি এনসিআরটি, আর প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করেছি। যার কারণ তখন 11-12-এ কী হতো, যে টিউশন থাকতো, টিউশনের সময় বেরিয়ে যেত, আমি একদম ড্রপ ইয়ার একদম বাড়িতে বসে ওই সারাদিন ওই করতাম। বুঝলাম। এই যে আমার বক্তব্য, যে একটা বছর যেভাবে তুই পরিশ্রম করলি, এবং তুই কি মেন তাহলে মনে করিস কি মক টেস্ট প্রচুর দেওয়া এবং এমসিকিউ প্র্যাকটিস, এটাই মেন? কারণ বারবার একই জিনিস থিওরিটিক্যাল পড়ে খুব একটা লাভ নেই। বুঝলাম। তোর এই যে যখন ডাক্তার হলি এবছর, যেরকম যখন রেজাল্ট দেখলি ফাইনালি তুই 550 পেয়েছিস এবং তুই শিওর যে এবার তুই চান্স পাবি, তো তখন প্রথম তোর কাদের মানে মানে সবার তো একটা কেউ থাকে যে ছোটবেলা থেকে যার কথা মনে পড়ে, যার ইন্সপিরেশন, সেটা কার কথা মনে পড়লো তোর প্রথম? প্রথম তো মা তো খুবই চাইতো যে আমি ডাক্তার হই, তো প্রথম মায়ের কথাই। তোর বাড়িতে আগে কেউ কখনো ডাক্তার হয়নি? কোনোদিনও ডাক্তার নেই। তোর বাড়িতে তোর আগেই মানে মানে তোর মা বাবার মানে মা বাবা কি করেন আর কি, যে মানে এই যে, কারণ আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যারা ডাক্তার হতে চায় জেনারেলি বা ডাক্তার হয়, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের একটা বাড়িতে ইনফ্লুয়েন্স থাকে, যে একটা পরিবেশ থাকে বা এরকম। তো সেক্ষেত্রে তোর বাড়িতে কিরকম পরিবেশ বা এরকম গাইডেন্স? আমার বাবার অ্যাকচুয়ালি আগে একটা ডেকোরেটার্সের দোকান ছিল, তো সেটা ঠিক মানে ডেকোরেটার্স মানে যারা ওই মানে অনুষ্ঠান বাড়িতে প্যান্ডেল, আচ্ছা। তো সেটা ঠিকভাবে চলছিল না বলে এখন ছেড়ে দিয়ে একটা পেন কোম্পানিতে নর্মালি একটা কাজ করে। আর মা ওই টিউশনারে পড়ায়, সেলাই টেলাই করে। আচ্ছা।
তার মানে বাড়িতে ডাক্তারির এরকম কোনো না, ব্যাপার নেই? একদমই না। বুঝলাম। তাহলে সেখান থেকে ছেলে ডাক্তার হয়েছে, সেটা তো একটা বিশাল ব্যাপার। তাহলে এখন কি মা বাবা খুব খুশি? খুব খুশি। খুব খুশি, মানে আর তো কোনো চিন্তা নেই না। তাদের। তাহলে এখন তো তাদের গর্বে একদম মানে বুক ফুলে যাচ্ছে যে ছেলে ডাক্তার হয়েছে, আমার মেডিকেল কলেজে পড়ছে। হ্যাঁ, তোর কেমন লাগছে এই ব্যাপারটা ভেবে? খুব ভালো লাগছে। হ্যাঁ? মেডিকেল কলেজ ড্রিম ছিল সেখানে। তো তোর তুই তো ভাবছি, তুই যদি আমার ভিডিও দেখেছিস, হ্যাঁ। তুই তো একটা কলকাতা মেডিকেল হ্যাঁ। কলেজের প্রতি তোর একটা আলাদা করে দুর্বলতা হ্যাঁ, ছিলই। হ্যাঁ। তো এখন যখন তুই জিএলটিতে গিয়ে বসিস, হুম। তখন তোর কেমন লাগে? খুব ভালো লাগে। দেখতাম যে যখন ভিডিওটা দেখতাম জিএলটি, সেইখানে বসছি, কিংবা সেই যখন ক্লাস 10-এ ইতিহাসে পড়েছিলাম যে মেডিকেল কলেজ কলকাতা, সেইখানে যখন ক্লাস করছি খুবই মানে ভালো তো লাগে ভাই। বুঝলাম। তো মেডিকেল কলেজে র্যাগিং ট্যাগিং হয় নাকি? না না, একদমই না। র্যাগিং ট্যাগিং খুব ভালো পরিবেশ। নাকি তোরাই সিনিয়রদেরকে র্যাগিং করিস না, যে এই খাও ওই খাও, হ্যাঁ হ্যাঁ, এটা তো হয়। এখানে নিয়ে চলো? হ্যাঁ। এটা তো হয়। তাহলে মেডিকেল কলেজে পড়াশুনো কেমন হচ্ছে এখন, মানে ক্লাসে কিরম পড়ানো হচ্ছে বা কি হচ্ছে এখন, নাকি কলেজে শুধু তুই গিয়ে আরো হ্যাঁ, শুধু হয়। ফেস্ট ফ্রেশার এগুলোই হচ্ছে? হয় মোটামুটি। প্রফেসররা ভালোই পড়ায়, মাঝে মাঝে পিজিটার ক্লাস নেয় তো, সেগুলো বাদে প্রফেসরদের ক্লাস তো ঠিকঠাকই হয়, ভালোই হয়। বুঝলাম। আর কেউ কি বকাঝকা করে নাকি, এরকম কোনো টিচার? হ্যাঁ, এরকম টিচারও আছে। আর ওই তোদের আইটেম পার্ট এগুলো হয়, কাউকে হ্যাঁ, ফেল করিয়ে দেয়, রি আইটেম দিতে হয়, এরকম হয়? রি আইটেম হয় না, এই সেমিস্টারে রেমিডিয়াল এক্সাম হয়েছে অ্যাকচুয়ালি, যারা ফেল করেছে তাদেরকে আবার পরীক্ষা দিতে হয়েছে। তো তোর পড়াশোনা কেমন চলছে ডাক্তারিতে, এমবিবিএস এ? চলছে। প্রথম দিকে তো একটু মানে কলার তোলা ছিল একটু, নাকি পড়তে অসুবিধা হচ্ছিল? পড়তে অসুবিধা হচ্ছিল, তারপর আস্তে আস্তে ঠিক হচ্ছে। হ্যাঁ। তো কোনটা বেশি কঠিন লাগছে, চ্যালেঞ্জিং লাগছে, এই নিটের প্রিপারেশনের ফেজটা নাকি এখন যেটা চলছে সেটা, এমবিবিএস এর পড়াশোনা, কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয় তোর? না, চ্যালেঞ্জিং বলতে দুটো রকম না, মানে ওইটা একরকম ব্যাপার ছিল, কম্পিটিশন ছিল মানে কম্পিটিশন, মানে ওখানে না পেলে অনেক চাপ, হ্যাঁ, হ্যাঁ। এখানে তোর কম্পিটিশন নেই, কম্পিটিশন তোকে একটা নম্বর পেতে হবে। বুঝলাম। তাহলে আমার বক্তব্য, তোর জীবনে তার মানে তুই খুব একটা মানে কি, মানে তুই একটা প্ল্যান করে এগিয়েছিস, প্রথম বছরই তোর পেয়ে যাওয়া উচিত ছিল, তুই 600-র ওপরও পেয়েছিলিস, সামাও হয়নি, তারপরের বছরে তুই প্ল্যান মাফিক এগিয়েছিস, পেয়ে গেছিস। তার মানে তোর লাইফে কিন্তু সেরকমভাবে তুই কখনো কি বলবো, মানে টাফ ফেস কি এসছে এই জার্নিতে কখনো, যেখানে তোর নিজের ওপর সেলফ ডাউট তৈরি হয়েছে, বা তোর মনে হয়েছে যে মনে হয় হবে না বা হলো না, এবার আমি কি করবো, এরকম কিছু চিন্তা ভাবনা কখনো এসছে তোর মাথায়? না, সেরকম পরিস্থিতি তৈরি হয়নি, মানে এরকম হয় যে ফাঁকি মেরেছি, সেটার প্রতি একটা আসছিল যে কি করলাম আমি, সেরকম এক্সট্রা কিছু তো হয়নি। 11-12 বা ড্রপ ইয়ারে। কেমিস্ট্রিটাকে কিভাবে তৈরি করেছিলিস তুই? কেমিস্ট্রি মানে প্রথমে তো কনসেপ্ট তৈরি করতাম ক্লাস দেখে একদম, সমীর স্যার বলুন বা সেউসিমা, তারপরে ওই ক্লাসের থেকে দেখে এমসিকিউ প্র্যাকটিস করতাম ওই সেম ব্যাপারে। আর ওই যে ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিকের এনসিআরটিও পড়তাম, ওইভাবে খুঁটিয়ে খুঁটিয়েই পড়েছিলাম, এইভাবেই করেছিলাম। বুঝলাম। আর এই যে বহু ছেলে মেয়ে দেখি যে ক্লাস, আমি তো তোকে মহাজাতি সদনেও প্রতিবারই দেখেছি কম বেশি, বা পরীক্ষা দিতেও দেখেছি, এই যে বা ক্লাসেও দেখতাম, তো এই যে তোর কি মনে হয় যে আমরা দেখি যে লাইভ ক্লাস করে শুধু কমেন্ট করে, তুইও কি এরকম কমেন্ট করতিস, নাকি তুই শুধু ক্লাস? আমি শুধু ক্লাসই শুনতাম। কমেন্ট করতিস, বা আগে উত্তর দেবো এরকম কিছু, এগুলো কিছুই করতিস, তুই কি চুপচাপই থাকতিস? চুপচাপই করতাম, মাঝে মাঝে উত্তরও দিতাম। সেটা প্রথমে হয়ে গেলে ভালো ব্যাপার, না ঠিক আছে। বুঝলাম। আর এই যে অক্সিওমে তুই পড়লি বা পড়লি, তা তোকে এরকম কেউ বলতো না যে অক্সিওমে কেন পড়ছো, না অন্য কোথাও পড়ো, তাহলে চান্স? হ্যাঁ, এরকম তো মানে যখনই ওই হলো না প্রথম 12 এর সাথে হলো না, তখন মানে অনেকেই বলেছিল ওই সব অনলাইনে হয় না, তুই এই সব বড় বড় ইনস্টিটিউটে ভর্তি হ, সেখানে যা ক্লাস কর, এখানে তো এইসব ছোটোখাটো জায়গায় এরকম অনলাইনে তো এসব হয় না। আমি না না, এখানেই করি, এখানে আপাতত আমার তো সবই ক্লিয়ার ছিল, তো সেটা ওরা তো ছড়ি জানে, যে আমিই জানি যে কীরকম হতো এখানে। তো হয়েই যেত সে বছর, একটুর জন্য হলো না, মানে কপাল খারাপ বলে। তো যাই হোক, মানে তারপরেও তুই নিজে, মানে তার মানে তুই মানে আমাদের ওপর তো বেশি ভরসা ছিল নাকি নিজের ওপর বেশি ভরসা ছিল? দুটোই ছিল। কারণ আমি মনে করি যে তুই যে চান্স পেয়েছিস এখানে অ্যাকচুয়ালি তোরই ক্রেডিট, আর টিচার আর কি করবে অনলাইনে, আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি? দেখ, আমি তো সবার জন্য একই রকম ভাবে পড়াচ্ছি জুলজি, তো কেউ দেখি আমাকে বলে যে এরকম, আমি রিসেন্টলি আমি অবাক হয়ে যাই, আমাকে একজন একটা পোস্ট পাঠালো, তোকে বলছি, আমি নিজে অবাক হয়ে গেছি, মানে দেখি সে লিখেছে আমার ব্যাপারে, পরে আমাকে যে বললো, তো আমি ভদ্রলোককে চিনিই না, আমি কোনোদিন তাকে দেখিই নি,
আমি কোনোদিন তাকে চিনি না, কিন্তু সে দেখছি লিখেছে যে আমি নাকি তার সম্পর্কে কিছু বলেছি। আমি তাকে কোনোদিন চিনি না, দেখিও নি, জানিও না তার সম্পর্কে। তো আমি দেখলাম যে লিখেছে, এবং সে লিখেছে যে আমি নাকি খুব অল্প পড়াই, আমার নাকি কোনো ক্লাস নোট বলে কিছু এক্সিস্ট করে না, এবং আমার পড়ানো থেকে নাকি কেউ নিটের জুলজিতে নম্বর পেতে পারে না, এটা সে লিখেছে। তো আমি ওটা দেখে তার উত্তরও কিন্তু দিইনি, কারণ আমি তাকে চিনিই না। এবং সে আবার মানে মনে করছে যে আমি তাকে উদ্দেশ্য করে কোথাও কিছু বলেছি, সেটাকে সে ভেবে নিয়েছে এবং ভেবে নিয়ে এরকম একটা কথা লিখেছে। তো আমি কিন্তু ব্যক্তিগতভাবে জানি যে আমার একটা পড়ানোর স্টাইল আছে, এবার আমি পড়াই ওইভাবে। তবে সেটা যে কারুর কাজে লাগে না তা নয়, হতে পারে যে কারুর কাজে লাগছে না, কিন্তু তোর কি মনে হয় যে একদমই ওটাই মেন ব্যাপার না। বেশি পড়ে সেগুলো তো আর নিটে শুধুমাত্র এনসিআরটি বেসিসই আছে, আর আপনি সেটাকেই সহজভাবে বুঝিয়ে দেন, তো তার থেকে বেশি পড়ে তো কোনোভাবেই লাভ না, এটাই বললাম যে অ্যাকচুয়ালি এটা স্টুডেন্টেরই ক্রেডিট, আমি মনে করি না। আমি তো সবার জন্য একই রকম পড়াচ্ছি, সেখান থেকে কেউ 180-তে 180 পাবে, কেউ পাবে না। তো যে পাবে না সে বলতেই পারে যে আমার পড়ানো বাজে, আবার যে 180-তে 180 পাবে সে বলবে ভালো। বাট আমাদের টিচারদের আমি মনে করি খুব লিমিটেড কৃতিত্ব রয়েছে বা এরকম রয়েছে, কিন্তু এই জিনিসগুলো চলে। তো হ্যাঁ, যেহেতু তুই অক্সিজমে পড়েছিস, এবং এটা আমাদের মতো এদের কাছে খুব চ্যালেঞ্জিং সবসময়, যে সেই জন্য আমি তোকে জিজ্ঞাসা করলাম যে তোকে 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 মনে হতো না যখন এরকম বলতো যে অক্সিজেন পড়ে কিছু হবে না, তখন তোর মনে হতো না ঠিকই বলছে হয়তো? না না, অ্যাকচুয়ালি রাগ হতো যে ওরা না জেনে বলছে যে। আর তোর কি মনে হয় যে জয়দীপ স্যার সত্যি খুব ভালো, একদমই, সৌমিত স্যার ভালো কেমিস্ট্রি পড়ায় মনে হয় তো? বুঝলাম বুঝলাম। তো এরপরে তোর কি ডাক্তার হওয়ার প্ল্যান ভবিষ্যতে? আপাতত ভাবিনি, দেখা যাক যেদিকে ভালো লাগে। বুঝলাম, মানে তোর কোনো মানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট এরকম কিছু প্ল্যান আপাতত ভাবিনি, দেখা যাক যেটাতে ভালো লাগে। তোর কি সার্জেন হওয়ার ইচ্ছা নাকি মেডিসিনে থাকার ইচ্ছা? সেটাও দেখা যাক। সেটা কিচ্ছু ভাবিস না? একদম। তুই কি এখন পুরো এনজয় করছিস? কফি হাউস যাস? কফি হাউস গেছিলাম একবার। প্যারামাউন্টে যাস ডাব শরবত খেতে? না না। কলেজ স্কোয়ারে বসে আড্ডা দিস? হ্যাঁ। বসন্ত কেবিন যাস? হ্যাঁ গেছিলাম একবার। তাহলে কোথায় থাকিস তুই? তাহলে কোথাও যাচ্ছিস না? গেছিলাম। কলেজ স্ট্রিটের ওখানে কিন্তু প্রচুর কিছু আছে। হ্যাঁ। কলেজ স্ট্রিটের মধ্যে ওখানে মানে যেহেতু তুই মেডিকেল কলেজে পড়ছিস, এবং কলেজ স্ট্রিট ইটসেলফ খুবই কালচারালি এবং সব দিক থেকে, স্ট্রিট ফুড বল, কালচার বল, শিক্ষা বল, সংস্কৃতি বল, সব দিক থেকে কিন্তু খুব এনরিচড একটা জায়গা। তো তুই ওখানে 5 বছর 5.5 বছর থাকবি, ওই জায়গাটা থেকে অনেক কিছু নেওয়ার আছে, শেখার আছে। তুই কলেজ স্ট্রিটের গলিতেও যদি ঘুরিস তাহলেও তুই অনেক কিছু শিখতে পারবি। তুই কফি হাউসে বসে যদি একটু লোকজনকে অবজার্ভ করিস তাহলেও অনেক কিছু শিখতে পারবি। এবং এগুলোই কিন্তু তোকে ভবিষ্যতে অনেক কিছু এক্সপিরিয়েন্সই মানুষকে তৈরি করে। তো তুই যদি শুধু ভাবিস যে আমি কলেজের বিল্ডিংয়ে যাব আর চলে আসবো, কলেজ স্ট্রিট জায়গাটার কিন্তু একটা বিশাল বড় শক্তি রয়েছে। সেই জায়গায় শক্তি মানে সেটাকে একটু নেওয়ার চেষ্টা করি। শুধু এরকম গম্ভীর গোজ 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 করলে শুধু হবে না, একটু 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 আস্বাদন করতে হবে ওখানে যে রয়েছে। করিস এগুলো? যাস না আমাকে বলতিস না? না যাই, বলছি না যাই। যাস খাওয়া দাওয়া ফুড স্টেশনে যাস? হ্যাঁ, ফুড স্টেশন ওখানেই যাস। ফুড স্টেশনে কি খাস গিয়ে? ফুড স্টেশনে আমার খুব, ফুড স্টেশন আমাদের তো যখন খুব বাজেট বেশি থাকতো, বা মেনলি যখন আমরা সিনিয়রদের ঘাড় ভেঙে খেতাম, আমরা ফুড স্টেশনে গিয়ে খেতাম, কারণ ওখানে তো অনেক টাকা ছিল সেই সময়, অতটা পকেট মানি থাকতো না, এত দামি রেস্টুরেন্ট। তো মেনলি ক্যান্টিনে এখন সব রকম হয় না, ক্যান্টিনে কিন্তু আমাদের প্রথম দিকে হতো না, পরে পরে ক্যান্টিন চেঞ্জ হলো। এখন তো ওই বড় হোস্টেলের নিচে ক্যান্টিন, তো ওখানেই তো ওখানে সব পাওয়া যায়। ওখানে তো মিক্সড ফ্রাইড রাইস সব, মিক্সড চাউ টিক্স চাউ সব পাওয়া যায়। তো তাহলে কলেজ লাইফ কি একদম রঙিন নাকি সাদা কালো? সুন্দর। সুন্দর। যাক কৌশব, আমার বক্তব্য যে যেহেতু তুই অক্সিজমে পড়েছিস, তো অক্সিজমে যে পড়ছে তার কিভাবে অক্সিজমকে ব্যবহার করা উচিত, সে কিভাবে করবে, সেটা তুই ওভারঅল বলছিস, মানে লাইভ ক্লাস থেকে শুরু করে তার ডাউট থেকে শুরু করে মক টেস্ট, মানে এইটাকে একটা স্টুডেন্ট, তা তুই এখন আমি তোকে একটা জাস্ট সিচুয়েশন বলছি, তুই আবার 11-এ ধর ভর্তি হয়েছিস, তাহলে তুই কি করতিস, যেটা তুই যে ভুলগুলো থেকে শিখে, মানে তুই এক্স্যাক্টলি কিভাবে অ্যাপ্রোচ করতিস অক্সিজমকে নিট প্রিপারেশনের জন্য? প্রথম কথা তো আপনারা যে কথাগুলো বলছেন সেগুলো প্রথম কথা শুনতাম, মানে তারপরে লাইভ ক্লাস অ্যাকচুয়ালি আমি কি করতাম, লাইভ ক্লাসে নোট করতাম না, লাইভ ক্লাসটা পুরোটা শুনতাম, তারপরে পিডিএফ থেকে নোট করতাম। তো ওইটা ব্যাপার। তো লাইভ ক্লাস করার পরে সেই ক্লাসের নোটটা করে ওই চ্যাপ্টারটা একবার পড়ে এমসিকিউ করতে বসতাম। তো এটাই করা উচিত। তারপরে মক টেস্ট যেরকম হবে। বুঝলাম।
মানে পরীক্ষা প্রতিটা দেওয়া আমার মনে হয় খুব পরীক্ষা ইম্পর্টেন্ট, দেওয়া। নাকি তোর মনে হয় পরীক্ষা না দিলেও চলে? দিতেই হবে। পরীক্ষা দিতেই হবে না, বুঝলাম। আর তোর যারা ধর এবছর দিচ্ছে বা পরের বছর দিচ্ছে, যেই এই পডকাস্ট শুনবে, ধর কেউ ব্যর্থ হলো, কেউ পেলো না, তাদেরকে তুই কি বলতে চাস? যে ধর হলো না একটুর জন্য, যেরকম তোর 600-র ওপরে পেয়েও হয়নি, তাহলে তাদেরকে তুই কি বলতে চাস যে কি করা উচিত তাদেরকে ড্রপ নেওয়া উচিত নাকি ড্রপ নেওয়া উচিত নয়? ড্রপ নিলে তাদেরকে কিভাবে সেই বছরটাকে অ্যাপ্রোচ করা উচিত? প্রথম কথা, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। যে যদি সে ড্রপ নেয় তাহলে সে সম্পূর্ণরূপে মানে একদমই ফোকাসড ওয়েতে পড়বে, আর অন্য কিছু দিকে চোখ দেবে না, আর প্রপার ওয়েতে পড়বে। মানে সে যার কাছেই পড়ছে বা যেভাবেই পড়ছে, যদি আপনাদের কাছে পড়ে তো আপনাদের কথা শুনে প্রতিটা জিনিস মাত্র, যেমন ক্লাস বলুন, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তো শুধু এমসিকিউ আর মক টেস্ট, তো এই সমস্ত যদি করে তো তার হতেই হবে। বুঝলাম। অনেক ধন্যবাদ কৌস্তব সময় দেওয়ার জন্য, এবং আমি চাইবো তুই অনেক বড় ডাক্তার হ, এবং কলেজ স্ট্রিটে যেহেতু আছিস এই কলেজ স্ট্রিটটাকেও একটু চেন, ওই জায়গা থেকে অনেক কিছু শেখার রয়েছে, এবং তোর খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, এই আশ্বাস আমার থাকবে, এই বিশ্বাস থাকবে তোর প্রতি। অনেক ধন্যবাদ আজকে আসার জন্য, এবং এই পডকাস্টও যারা দেখবে আমার মনে হয় তারাও অনেক কিছু শিখতে পারবে। কৌস্তব একটু লাজুক, কম কথা বলে, কিন্তু তাও আজকে অনেক বেশি কথা বলেছে কৌস্তব। তো আমার মনে হয় কৌস্তবের কথাগুলো আগামী যারা পরবর্তীকালে নিট অ্যাসপিরেন্ট, যারা নিট দিতে চায়, ডাক্তার হতে চায়, তাদের জীবনে অনেক কাজে লাগবে। তো এরকম ভিডিও দেখতে চাইলে কেউ চ্যানেলকে ফলো করতে পারে। বাকি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততদিন অবধি সবাই খুব ভালো থাকুন।